স্বৈরাচারের দোসর হিসাবে যারা তার ভাষণকে বর্জন করলেন, ওয়াক আউট করলেন, কিংবা যে প্রতিরোধ করলেন বা বিক্ষোভ করলেন, এটি এই ব্যক্তিরাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। এই রাষ্ট্রপতির কাছে যদি শপথ নেওয়া যায়, তাহলে কি রাষ্ট্রপতির ভাষণ শোনা যাবে না? ভাষণ বর্জন করতে হবে? রাষ্ট্রপতি কেন যাচ্ছেন না, বিএনপি কেন তাকে রেখে দিতে চাচ্ছে, এবং এই রাষ্ট্রপতি ইস্যুটি আগামী দিনের রাজনীতি কতটা বিরোধী দলের হাতে রাজনৈতিক অস্ত্র হতে পারে বলে আপনার কাছে মনে হয়? জনাব তারেক রহমান তার প্রারম্ভিক বক্তৃতাতে সংক্ষিপ্ত ভাবে হলেও বাংলাদেশের ইতিহাস তুলে ধরলেন। এখানে 52-র কথা আসলো, তার কথা শুনলে মনে হবে যে কোনো মানুষেরই বাংলাদেশের একমাত্র বীর হচ্ছে জিয়াউর রহমান। তার নেতৃত্বেই ঘোষণা হয়েছে স্বাধীনতা, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, যেটি নির্বাচনটি ঠিক 1 মাস আগে হয়েছিল। 1 মাস পরে জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। প্রথম দিন নানা সাংবিধানিক সংকট এবং নাটকীয়তা দেখা গেছে। এই সাংবিধানিক সংকট কাটিয়ে যে পদ্ধতিতে যাত্রা শুরু হলো, সেটা কতটা সাংবিধানিক ওয়েতে হয়েছে? দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানবো, রাষ্ট্রপতি ইস্যুতে আমরা বেশ হট্টগোল দেখেছি বিরোধী দলের। সেই হট্টগোলের কতটা দরকার ছিল, কিংবা আসলে যুক্তিকতা খুঁজে পাচ্ছেন এই হট্টগোলের পিছনে? দেখুন, সংসদ অধিবেশন যেভাবে শুরু হলো, তো তা না হয়ে অন্য কোনো বিকল্প পথ কি আসলে ছিল? এইরকম বিদ্যমান অবস্থার মধ্যে ছিল না। আর সাংবিধানিক কথাগুলো যে আমরা বলছি, 5 আগস্ট 24-এর পর আমরা দেশ কি সাংবিধানিকভাবে আছে না সংবিধানের বাইরে দেশ চলছে, এটি তো আসলে সুনির্দিষ্ট করে বলা যায়নি বা এখনো যায় না আর কি। তার কারণটি হলো যে, দেখুন, এই রাষ্ট্রপতি যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, তারা কিন্তু এসে বা গণঅভ্যুত্থানকারীরা কিন্তু মানে কোনো বিপ্লবী সরকার গঠন করেনি। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। অর্থাৎ সংবিধান, শপথ গ্রহণটা কিরকম থাকে? শপথ গ্রহণের মধ্যে একটা বাক্য আছে যে সংবিধানকে সমুন্নত রাখবো। এই শপথ বাক্যে কিন্তু এই কথাটা বলা থাকে, তাই না? মর্যাদা রাখবো সংবিধানের, সংবিধানকে অক্ষুণ্ণ রাখবো বা সমুন্নত রাখবো। সেই শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিন্তু অনেক জায়গায় সংবিধানকে রাখতে পারেননি আর কি। তার মানে শুরুতেই কন্ট্রাডিকশন কিন্তু শুরু হয়ে গেছে। সংবিধান রক্ষার বা সমুন্নত রাখার শপথ নিয়ে যারা শপথকারী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কখনই পুরো তাদের 1.5 বছরের সময়ে সংবিধানকে পুরোপুরি মেনে চলতে পারেননি, গেল 1। নাম্বার 2, ওই সংবিধান যেহেতু ছিল এবং সংবিধান হিসাবে রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান হিসাবে ছিলেন আগের রাষ্ট্রপতি, এবং এখন যে নির্বাচিত সরকার আসলো, তাদের সামনে এখন কি থাকলো? সেই সংবিধান তো আছে, কাজে সেই সংবিধানের আলোকেই তো তাদের সংসদও চালু করতে হবে, তাই না? তাদের সেটা চালু করতে হলে কি করতে হবে? একজন স্পিকার লাগবে, যে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার আছে, তারা সভাপতিত্ব করবেন, তাদের নেতৃত্বে শুরু হবে, তারপরে নতুন স্পিকার আসবে। কিন্তু এক্ষেত্রে তো স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই। যেটা প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে বাস্তবতা হলো যে এটা মানে স্পিকার, ডেপুটি স্পিকার থাকলে ভালো হতো, আমরা আমাদের কনভেনশন বা ট্র্যাডিশন বা সংবিধান রেখে শুরু করতে পারতাম, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটি সম্ভব নয়। অতএব বিকল্প পথে কি গেলেন, একজনকে সংসদ সভাপতি নির্বাচন করলেন, তিনি স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে প্রক্রিয়া হলো পরবর্তী রাষ্ট্রপতির ভাষণ। এখন দেখুন যে এর বাইরে অন্য কিছু করার ছিল না, কিন্তু ছিল না বলতেই তাহলে কি সংসদ শুরু হবে না? তো সংসদ শুরু হতে গেলে কবে শুরু হবে? সেই ক্ষেত্রে মানে এই স্পিকার আর ডেপুটি স্পিকারকে তো আর ফেরত পাওয়া যাবে না, সেক্ষেত্রে কবে শুরু করবেন? জি, সংসদ শুরু করতে তারা একটি রেফারেন্স দিয়েছেন, বিশেষ করে 1972 সালের যে সংসদ, তখনকার কথা রেফারেন্স হিসেবে দিয়েছিলেন। 73 সালে যখন প্রথম পার্লামেন্ট অধিবেশন বসে, তখন কিন্তু এরকম, তখন কিন্তু বঙ্গবন্ধু ওই আব্দুর রশিদ তর্কবাগিশকে এই যে সভাপতি নির্বাচন করে তারপরে কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তো যাক, মানে এটা যেটি হয়েছে,
এটি হওয়ার কথা ছিল। যেহেতু এখন আমরা এই সংবিধানের আওতায় আছি, কাজেই এর বাইরে অন্য কোনো বিকল্প ছিল না। এবার আসুন রাষ্ট্রপতি প্রসঙ্গে, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে ঘটনাটি ঘটলো, দেখুন যারা রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ করলেন, স্বৈরাচারের দোসর হিসাবে যারা তার ভাষণকে বর্জন করলেন, ওয়াক আউট করলেন, কিংবা যে প্রতিরোধ করলেন বা বিক্ষোভ করলেন, এই ব্যক্তিরাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। আপনি নাহিদ ইসলামকে শপথ নেননি, আজকে যিনি পার্লামেন্টে যারা করলো, এই রাষ্ট্রপতির কাছেই তো। তাহলে এই রাষ্ট্রপতির কাছে যদি শপথ নেওয়া যায়, তাহলে কি রাষ্ট্রপতির ভাষণ শোনা যাবে না, ভাষণ বর্জন করতে হবে? এগুলো হলো বাংলাদেশের রাজনীতির অ্যাকচুয়ালি, এগুলো সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় থাকে রাজনীতিতে। রাজনীতি হলো যে যখন যেরকম সুবিধা সেরকম কথা বলা আর কি, তাই না? রাজনীতি মানেই তো তাই, অর্থাৎ নিজেকে অ্যাডপ্ট করা বর্তমান পরিস্থিতির সঙ্গে। কাজেই তখন তারা সরকার হিসাবে শপথ নিয়েছেন, কাজেই সংবিধান অক্ষুণ্ণ রেখেছেন, কাজেই রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি যেই হোক, যত বড় মির্জাপুরি হোক, স্বৈরাচারী হোক, তার কাছে শপথ নিতে হবে, তাই নিয়েছেন। এখন তারা বিরোধী দলে আছেন, এখন তারা এটা প্রটেস্ট করছেন। আপনি এটা সেম ওয়েতে আপনি রাষ্ট্রপতির কথাটাই চিন্তা করেন, দেখুন না কেন, তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের নেতাও ছিলেন, এক পর্যায়ে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাও ছিলেন। তিনি তো তার বক্তৃতায় কি বলেছেন? বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন, তিনি তো জয় বাংলা বলেননি। তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যেখানে জিয়াউর রহমানের যে মানে একেবারে এই পাকিস্তানের চর বানিয়ে ফেলে, পাকিস্তান চর বানিয়ে ফেলছিল, সেখানে তিনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বলেছেন, তাই না? তারপরে আপনার এই গত স্বৈরাচারী সরকার একেবারে দেশকে দুর্নীতির মানে চরমে নিয়ে পৌঁছে দিয়ে গেছেন। তো কাজে এটি তাকে বলতে হয়, কারণ তিনি রাষ্ট্রপতি আছেন। তার সামনে বিকল্প কি ছিল? উনি পদত্যাগ করতে পারতেন, তাই না? পদত্যাগ না করে যেহেতু উনি রাষ্ট্রপতি আছেন, আর রাষ্ট্রপতির ভাষণ তো রাষ্ট্রপতি নিজে তৈরি করেন না, তাকে লিখে দেওয়া হয়েছে, তিনি পড়েছেন, তিনি পাঠক ছিলেন, পড়েছেন শুধু। এই যে আমি বললাম অ্যাডাপ্টেশন রাজনীতি, আর বাংলাদেশের রাজনীতির অ্যাডাপ্টেশন আরো অন্যরকম। অনেক সময় নীতির প্রশ্নে মতবিরোধিতা এক জিনিস, আরেকটা হলো কৌশলের কারণে। তো আমি মনে করি রাষ্ট্রপতিও যেহেতু ব্যক্তিগতভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি থেকে যাবেন রাষ্ট্রপতি হিসাবে, তার মধ্যে একটা লোভ আছে হয়তো থেকে যাওয়ার, টান পূর্ণ করার, হয়তো বিএনপির সঙ্গে তার একটা বোঝাপড়া আছে, সেই বোঝাপড়ার প্রেক্ষিতে তিনিও তো কম্প্রোমাইজ করেছেন। তো রাজনীতিটা হলো অ্যাকচুয়ালি আর্ট, কম্প্রোমাইজের আর্ট, এবং আবার কখনো কখনো বিরোধিতা কখন করে, যেমন ধরেন রাজনীতির ময়দানে কিন্তু অনেক নাটক হয়, রাজনৈতিক মঞ্চে নাটকই বেশি। নাটকগুলো কেন করা হয়? জাস্ট যারা জনগণ আছে তাদেরকে বোকা বানানোর জন্য, তাদেরকে অর্থাৎ ব্লাব দিয়ে তাদের নিজের স্বার্থ আদায় করার জন্য। জনগণের জন্য রাজনীতি, আবার জনগণকে ধোঁকা দিয়েই কিন্তু আমরা রাজনীতিবিদরা কি করি, নিজের আখের কুচিয়ে নিই। সেই জন্যই আমি এটা মোটেও অবাক হইনি, যিনি শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির অধীনে একজন মন্ত্রীর পদমর্যাদায়, তিনিই আবার তার ভাষণ বর্জন করেছেন। এতে অবাক হবার কিছু নেই। রাজনীতি একটা রঙ্গমঞ্চ, এবং এই ধরনের নাটক হতেই থাকবে, অতীতেও হয়েছে, ভবিষ্যতে হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু জানি, সেটি হলো রাষ্ট্রপতি ইস্যুতে যেই হট্টগোলটা হয়েছে আমরা সংসদে দেখলাম, সংসদীয় গণতন্ত্রে এটা স্বাভাবিক অস্বাভাবিক দুটোই আপনি বলতে পারেন যে এটি হয়ে থাকে, কিন্তু এটি কতটা দরকার ছিল? কারণ এই প্রথম দিনে তো রাষ্ট্রপতি, বিএনপি যদি চাইতো যে আমরা রাষ্ট্রপতি পরিবর্তন করব, সেটি সংসদের প্রথম দিনেই সম্ভব নয়, পরিবর্তন করাটা একটা প্রসেস আছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো রাষ্ট্রপতি কেন যাচ্ছেন না, বিএনপি কেন তাকে রেখে দিতে চাচ্ছে, এবং এই রাষ্ট্রপতি ইস্যুটি আগামী দিনের রাজনীতি কতটা বিরোধী দলের হাতে রাজনৈতিক অস্ত্র হতে পারে বলে আপনার কাছে মনে হয়? জি, দুই তিনটা অংশ আছে আপনার প্রশ্ন। প্রথমটাই বলি, একটু সংক্ষেপে বলি। প্রথমটা যে এটা বিরোধী দলের কতটা প্রয়োজন ছিল এই হট্টগোলটা করা। এটা আমার ধারণা যে বিরোধী দল যে হট্টগোলটা করেছে, এটা হচ্ছে প্রথম রাতে বিড়াল মারার মতো একটা ঘটনা আর কি। তারা দেখিয়ে দিয়েছে যে আমরা বিরোধী দল, আমাদের এখানে সে থাকবে অনেক এই সংসদে। এবং ইনফ্যাক্ট শুধু এই কারণেই, এই যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, তারাও জানতো যে মালিক ভাই যেটা বললো যে এই রাষ্ট্রপতির ছাড়া অন্য কোনো উপায় ছিল না, এবং তাদের কেউ কেউ এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, এতদিন ধরে মেনেও নিয়েছে তাকে রাষ্ট্রপতি হিসাবে বিরোধী দলগুলি,
অল এলং। কিন্তু এটা হট্টগোলটা করেছে হচ্ছে তাদের অবস্থার জানান দেওয়ার জন্য, তাদের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য। এমনকি যে আবু তাহের যে এই যে ডাক্তার, জি, সৈয়দ আব্দুল্লাহ জি জি তাহের। নায়েবে আমির সৈয়দ আবু তাহের, তিনি কি বলেছেন যে আপনারা যে সভাপতি বানালেন সংসদের আজকে এই যে খন্দকার মোশাররফ হোসেনকে, আমরা ওনাকে সমর্থন করি, কিন্তু এই ব্যাপারটা আমাদের সাথে আলাপ করে নেওয়া ভালো ছিল। ভবিষ্যতে আশা করি এসব ব্যাপার আলাপ করে নেবেন আমাদের সাথে। এই যে স্পিকারের নাম প্রস্তাব করলেন, এটা ঠিক আছে, আমরা সমর্থন করি, কিন্তু আমাদের সাথে আলাপ করা প্রয়োজন ছিল। এই যে তাদের যে এক ধরনের স্টেক আছে সংসদে, এটা প্রতিষ্ঠিত করার জন্য এই কাজগুলো ওরা করেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, দেখুন যে রাষ্ট্রপতিকে নিয়ে যে হট্টগোলটা করেছে, এতে এমন কিছু ক্ষতি হয় না এই দেশের। আমার দৃষ্টিতে যেখানে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের এই সংসদে যখন একটা শোক প্রস্তাব নেওয়া হয়, যুদ্ধ অপরাধী যাদের ফাঁসি হয়ে গিয়েছে তাদের নামে শোক প্রস্তাব নেওয়া হয়েছে, এটা আমি মনে করি অন্যায়। এটা অন্যায়, কারণ এটা যদি শোক প্রস্তাব নিতে হয় তাহলে পরোক্ষভাবে বলছি আমরা রাষ্ট্র অন্যায় করেছে তাদের সাথে, এমনকি এই ব্যাপারে তারা ক্ষমাও চাইতে হইতে পারে। মানে বিএনপি মানে জামাত একদিন দাবি করতে পারে যেহেতু তোমরা শোক প্রস্তাব নিয়েছো এটা ভুল হয়েছে, এখন হয় ক্ষমা চাইতে হবে অথবা যারাই বিচারটা করেছে তাদের বিচার করতে হবে। এটা গেল একটা দিক, এটা খুব অন্যায় হয়েছে আমার দৃষ্টিতে। একজনেরও গার্ডস ছিল না যেটা প্রতিবাদ করার। আমরা এমনকি এত জানি যে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি দুনিয়া ফাটিয়ে ফেলছেন কথা বলে, সেও সিম্বলিকলি এটাকে প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ করা, এটা হয়তো শোক প্রস্তাবে যেত নামগুলি, প্রতিবাদ করা উচিত ছিল। এটা গেলো একটা জিনিস আমার দৃষ্টিতে। আরেকটা জিনিস হচ্ছে, যখন আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হলো তখন জামাত সহ এনসিপি ওরা দাঁড়ায় নাই। এই যে দাঁড়ায় নাই, এটা আমার মতে শুরুতে দাঁড়ায়নি, পরবর্তীতে দাঁড়িয়েছিল। শুরুতে দাঁড়ায়নি, এই জন্য এটা এক ধরনের তারা রাষ্ট্রের সাথে এক ধরনের অবমাননাকর মানে ব্যবহার করেছে বলে আমি মনে করি এটা। তারপরে হচ্ছে যে আপনার ওই যে জনাব তারেক রহমান তার প্রারম্ভিক বক্তৃতাতে সংক্ষিপ্ত ভাবে হলেও বাংলাদেশের ইতিহাস তুলে ধরলেন। এখানে 52-র কথা আসলো, তার কথা শুনলে মনে হবে যে কোনো মানুষেরই বাংলাদেশের একমাত্র বীর হচ্ছে জিয়াউর রহমান। তার নেতৃত্বেই ঘোষণা হয়েছে স্বাধীনতা, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি কিছুটা উদারতা দেখিয়ে পারতেন এখানে অন্তত শেখ মুজিবের নামটা উচ্চারণ করতে, তাজউদ্দিন সাহেবের নামটা উচ্চারণ করতে। তার পিতা তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের যে কমান্ডার ছিল এমএজি উসমানের নামটা তিনি স্মরণ করতে পারতেন, ফজলুল হকের নামটা স্মরণ করতে পারতেন, ভাসানীর নাম স্মরণ করতে পারতেন। তারপরে যেটা করলেন তিনি জিয়াউর রহমানের বাইরে গিয়ে তার মাতা তিনি অসম্ভব প্রশংসা করলেন। যেমন খালেদা জিয়ার বাইরে আর কোন ধরনের প্রাইম মিনিস্টারে বাংলাদেশি ছিল না, দুজনই সফল আমার দৃষ্টিতে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। এবং আমি এটার বিরুদ্ধে না, কিন্তু তারা যেভাবে উপস্থাপন করলো এটা আওয়ামী লীগের সাথে মিনিমাম কোনো পার্থক্য আমি দেখি না। আওয়ামী লীগের ওরা এসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে শুরু করতো, তারাও এখন স্বাধীনতার ঘোষক বলে শুরু করছে। এর মানে ইতিহাসটাকে তারা নিজের মতো করে আবার লেখা শুরু করলো। তো এই যে ইতিহাসটাকে নিয়ে মানে ছেলে খেলা করা, এটা আমাদের জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক।